গ্রীষ্মের খরতাপে অতিষ্ঠ মায়ানগরী। এই নগরী জঞ্জালপূর্ণ, তারে মোড়ানো। এক দালানের দিকে চেয়ে নিঃশ্বাস ফেলে দ্বিতীয় নিঃশ্বাস টেনে নেওয়ার পূর্বে দেখা যায় আরও একটি খুপড়ি দালান ঘেঁষে দাঁড়িয়ে। এক আঙ্গুল পরিমাণ জায়গা নেই, অথচ কতই না ইতিহাস জুড়ে নগরীতে। এই ব্যস্ত শহরের সাথে গতি মেলানো দুঃসাধ্য সঙ্গে বেঁচে থাকাও। এখানে টিকে থাকা প্রতিটা মানুষের জীবনের একটা করে গল্প আছে, নয়তো বিশাল কোনো উপন্যাস। উন্মুক্ত লাইব্রেরির সবুজ রাঙা বেঞ্চিতে সুতির সালোয়ার কামিজ পরিহিত এক মেয়ে বসে আছে। চারিদিকে হইচই, পাখি, যানবাহন, মানুষের গল্পে কোলাহলপূর্ণ পরিবেশ। লাইব্রেরিতে উপস্থিত সকলের দৃষ্টি বইয়ে, তবে অন্বেষার নেই কোনো মনোযোগ। হাতে বই, কিন্তু দৃষ্টি তার বাবার ঘটে যাওয়া কাণ্ডকলাপে। জনসম্মুখে একটা ছেলে অন্য ছেলের কলার চেপে থাপড়ে যাচ্ছে। কেউ চেয়ে দেখছে, আবার কেউ ছাড়ানোর চেষ্টা করে যাচ্ছে, তাতে কোনো লাভ নেই। মার দেওয়া ছেলেটির যেন মনে কোনো ভয় ডর নেই। সবাইকে উপেক্ষা করে একের পর এক থাপ্পড় দিচ্ছে গালে। একসময় ক্লান্ত হয়ে পড়ল। যাকে মারা হচ্ছিল সে পকেট থেকে কিছু একটা বের করে তার হাতে দিল। পরপরই ছেড়ে দেওয়া হয় তাকে। অন্বেষা চোখ নামায় বিরক্ত হয়ে। আজকালের সমাজ আর সমাজের ছেলে পেলেগুলো উচ্ছন্নে যাচ্ছে, কোনো নীতিবোধ নেই। শরীরের শক্তি আর ক্রোধ দেখায় যেখানে সেখানে। সভ্যতা বলে কিছুই নেই। মুখ হতে বেরিয়ে এলো, যত সব ফাউল উশৃঙ্খল কোথাকার। বইয়ের শেষ পাতে মনোযোগী হলো। 3 দিনে এই বইটি শেষ করতে পেরেছে পড়ে। ভাগ্যিস কেউ নিয়ে যায়নি, না হয় পড়াই হতো না। 2 লাইন পড়ে পাশে অনুভব করলো কারো উপস্থিতি। মাথা তুলে চায় অন্বেষা। আচমকা সে উশৃঙ্খল ছেলেকে পাশে বসে থাকতে দেখে ভরকে উঠল। কি অদ্ভুত, এই তো মারামারি করে এলো, এখন আবার বই পড়ছে। নিজেকে গুটিয়ে বসলো সে। কিছু বলাও যাবে না, এখানে সবার অধিকার আছে। আকস্মিক প্রশ্ন এলো, পানির বোতলটা কি আপনার? অন্বেষা চোখ তুলল পূর্ণবার। ছেলেটি তাকে প্রশ্ন করছে। লম্বা বেঞ্চের মধ্যখানে একটা আধা খাওয়া পানির বোতল কে রেখেছে জানে না। অন্বেষা জবাব দিল, না, আমার না। বোতল হাতে তুলে গটগট করে পান করে নিল সবটুকু পানি। অন্বেষা চেয়ে দেখছে। কালচে দেহের রং, পরনের কাপড়ের অবস্থা নাজেহাল, কপাল বেয়ে ঘাম ঝরছে। পানি শেষ করে দুমড়ে মুচড়ে ফেলল বোতলটি। উড়িয়ে ফেলল দূরে থাকা ডাস্টবিনের দিকে, কিন্তু নিশানা চুকে যায়। তাতে কি? বেয়াদবের মতন সেখানে গুরুত্ব না দিয়ে বইয়ের পাতা উল্টাচ্ছে। ভারী অদ্ভুত তো বাপু। অন্বেষা কণ্ঠে বিরক্তি নিয়ে পড়ল, পানিটা অন্য মানুষের হতে পারতো। জানি আমি, পানি মানুষ খায়, জিনপরি খায় না। তেরছা জবাবে অন্বেষার মেজাজ খারাপ হয় কিছুটা। বলল, আপনি অনুমতি না নিয়ে খেয়েছেন। তাছাড়াও বোতল এদিক সেদিক ফেলে লাইব্রেরির পরিবেশ নষ্ট করেছেন। পানির কাজ তৃষ্ণা মেটানো। কার তৃষ্ণা মিটিয়েছে সেটা মুখ্য না। পানির বোতলটা দরকার হলে ফেলে রেখে যেতেন না। আমার কপালে ছিল আমি পেয়েছি এবং আমি খেয়েছি, এতে আপনার কোনো সমস্যা হওয়ার কথাই না। আপনি এত নীতিবাক্য ঝাইরেন না বোন। বই পড়তে আসছেন, বই পড়েন। গায়ে বইরা তর্ক করার মতন সময় আমার নাই। অন্বেষা বইটা বন্ধ করে দিল। এই অসভ্য ছেলের পাশে বসে থাকা চেয়ে উপন্যাসের শেষাংশ না জানা বহু অংশে ভালো। উঠে দাঁড়ালো, বিড়বিড় করে পড়ল, মারামারি করার সময় তো ঠিকই আছে। গুরুত্ব পায়নি তার এই কথাটা। ছেলেটা একবার চেয়েছে, আবার চোখ নামিয়ে নেয়। অন্বেষা ব্যাগপত্র গুছিয়ে চলে যাওয়ার পথে পা বাড়ালে ছেলেটি বলে ওঠে, পানির বোতলটা তুলে ডাস্টবিনে ফালাই দিয়ে যান। পরিবেশের খেদমত করে সব কমান। পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার মতন মন মেজাজ বিরাজ করছে। যেতে চেয়েও ফিরে এলো। কটমট করে চেয়ে বলল, ভুল আপনি করেছেন, শুধরেও আপনিই নেবেন। অন্যকে আদেশ করেন কোন সাহসে? হ্যাঁ, ছেলেটি হাসলো, বাঁকা চাঁদের নাই। এসব বহুত দেখেছে। ঝাঁঝালো কণ্ঠে তার তেমন কিছু আসে যায় না। জবাবে পায়ের উপর পা তুলে বলল, কামচোর। আপনি তো ভারী অভদ্র। এক দেখে চিন্না ফেললেন। আপনার নজরের তারিফ না করলেই নয়। ভদ্রতা শিখুন, কথা আর কাজে ভদ্রতা বজায় রাখুন। এইসব নীতিবাজি আমার সাথে চলে না। আস্তে ধীরে পা বাড়ায় প্রস্থান করেন। আপনার এই সুন্দর চেহারা দেখতে আমার আর ভাল লাগছে না। অন্বেষা অতিরিক্ত উত্তেজিত হয়ে পড়ল। রাগে ক্ষোভে কথা বেরোলো না আর মুখ থেকে। এমনই হয়, রেগে গেলে আর কিছু বলতে পারে না। বললেও ভুলভাল বলে হাসির পাত্র হয়। চোখ গরম করে চেয়ে চলে গেল অন্বেষা। ছেলেটি আবারও হাসে, ভীষণ মজা পেয়েছে রাগিয়ে। মাথা দুলিয়ে আবার ঘাড় বেঁকিয়ে বইয়ে মনোযোগী হলো। চাংখারপুল মোড়ে ভাতের হোটেল আছে। ঢাকা মেডিকেলের 4র্থ শ্রেণীর কর্মচারী থেকে শুরু করে নিম্নবিত্ত সকলের ক্ষুধা নিবারণের স্থান এগুলোই। স্বল্প দামে খাবারসহ মাছির মধুর কণ্ঠে ভনভন শোনা যায়। তাতে কি? খাবারের সাথে বিনোদন দরকার আছে তো। বাঙালি আবার হাইজিন মেনটেন করতে হয় না।
এরা ভেজাল খেয়ে অভ্যস্ত, শরীরও সেটাই মানিয়ে নিয়েছে। হুট করে সুস্বাস্থ্যকর খাবার পেলেই বরং সিস্টেমে গ্যাঞ্জাম শুরু হয়। শতাব্দীর নগরী ইতিহাসে ভরা তার প্রতিটা গলি, নানান রঙের গল্পে রূপকথার ন্যায় সাজানো। পুরনো বাড়িগুলো আহ্বান জানায়, বৈঠকখানায় জমে আড্ডা আলাপ। অন্যদিকে বুড়িগঙ্গার ঢেউয়ে ঢেউয়ে জাগে নতুন কোনো আরেকটা দিন। আবার কখনো কখনো কৃষ্ণচূড়া ফুলে ঢেকে থাকে পথ। কি যেন আছে এই সরু অলিগলিতে, ইতিহাস কোলাহল। এই শহরে সবার আছে ভিন্ন রকম মুগ্ধতা, আবার বিতৃষ্ণা। পলিথিনে নিজের প্রয়োজন মোতাবেক ভাত, আলুর ভর্তা আর ডাল নিয়ে হাঁটছে বর্ণ। তারে পেঁচানো গলিতে প্রবেশ করতে ভেসে আসে বিরিয়ানির ঘ্রাণ। আহা! শব্দ উচ্চারণ করে ঠোঁট প্রসারিত করে হাসল বর্ণ। এই ঘ্রাণ মেস অব্দি যাবে সাথে। দুধের স্বাদ ঘোলে মেটাবে, ঘ্রাণ বিরিয়ানির পাবে নাক, আর মুখ স্বাদ পাবে ভাতের। পেট প্রতিদিনের ন্যায় বিভ্রান্ত হবে। কি শুকলো আর কি ঢুকলো। হাঁটতে হাঁটতে বর্ণ থামে। 6তলা বিল্ডিংয়ের দিকে চাইল তারা চোখে। বাম হাতে ছোট্ট একটা ইট তুলে নিয়ে ছুঁড়ে মারল দোতলার বারান্দায়। মুখ ফুটে বেরিয়ে এলো, বাটপারের বাটপার। ইট সরাসরি নিশানায় লেগেছে। উল্টোপাল্টা কাজে বর্ণের নিশানা চুকে না কখনো। শৈশবে মার্বেল খেলায় সেই ছিল সেরা, আজও রাজত্ব বজায় আছে। যার বারান্দায় ইট ছুঁড়েছে সেই বাড়ির মালিক তেরে এলেন। ঢাকাইয়া ভাষায় খ্যাক করে বলে উঠলেন, ওই ক্যাঠায় রে, ক্যাঠাই ইট মারলো? হ্যাঁ, একবার আয়, চোখের সামনে হাড্ডি বাসলি গুড়া কইরা ফেলমু। বর্ণ উপরের দিকে চেয়ে বলে, ক্যাঠা আবার ক্যাঠা, আমি আপনার জ্যাঠা। বলে চেঁচামেচিতে গুরুত্ব না দিয়ে নিজের রাস্তা মাপে। তার ইচ্ছের পূর্ণতা সে দিয়েছে, বিনিময়ে গালি তো খেতেই হবে। এমন গালি জীবনে বহুবার গিলা হয়েছে, বরং এখন অপমান নয় প্রশংসা মনে হয়। অবলীলায় হেলে দুলে হাঁটতে হাঁটতে শুনতে পেল, তোরা একবার হাতের কাছে পাইয়া লই, ঘিড়ি মটকায় ধরমু। আরও কয়েক অলিগলি পেরিয়ে কাঙ্ক্ষিত জায়গায় এসে হাজির। পুরনো আমলের এক বাড়ির নিচতলায় থাকে বর্ণ। সেখানেও ঐতিহ্যের ছোঁয়া। কোনো এককালে কোনো রাজা বাদশাহ বোধহয় বসবাস করতেন এখানে। নকশার কারুকার্য পরিপূর্ণ বাড়িতে এখন বর্ণ নামক বাদশার বসবাস। তার সাথে রয়েছে সেনাপতি আর সৈন্যদল। ঘরে প্রবেশ করে হাত মুখ ধুয়ে নেয় বর্ণ। গামছা ভিজিয়ে ঘাড়ে পেঁচিয়েছে। এই জায়গায় তার গরম বেশি। ঘরের ফ্যান আধমরা, চলে তো চলে না। শার্ট খুলে শুকাতে দিল জং ধরা গ্রিলে। জমিনে পা ভাঁজ করে খেতে বসেছে। গপাগপ করে গিলে খাওয়ার অভ্যাস তার। ভাত, আলুর ভর্তা আর ডাল শেষ করতে সময় লাগলো 5 মিনিটের একটু বেশি। খাওয়ার কয়েক সেকেন্ডের মাঝে ঢেকুর তোলে। আরাম করে শুয়ে পড়ল মাটিতে বিছানো তোষকে। নাইট ডিউটি প্রতিদিনই থাকে। দুপুরের খাবার খেয়ে 1 ঘন্টার ঘুম হয়, বড়জোর 2-2.5 ঘন্টা, এর ঊর্ধ্বে নয়। ভেঙে তছনছ ফোনের স্ক্রিনে অ্যালার্ম বাজলো। বিরক্তি চ উচ্চারণ করে উঠে বসে বর্ণ। চোখ মেলে উঠে যায়। পানির নল ঘোরাতেই পানি আসার কথা এলো না। আরও বিরক্ত হচ্ছে সে। হাত মুখ না ধুয়ে বেরিয়ে পড়ল। যাওয়ার পথে পা বাড়িয়ে 2 কদম পেছায়। জানালার দ্বারে বাড়িওয়ালা বসে আছেন। টিভিতে পুরনো বাংলা সিনেমা দেখছেন। দিনের বেলায় এই গলিতে আধার থাকে। সন্ধ্যা নামতেই বিদঘুটে অন্ধকার। তালে তাল মিলিয়ে ল্যাম্পপোস্টের আলো জ্বলছে নিভছে। বর্ণ ইচ্ছাকৃত আধারে দাঁড়ালো। জানলার কাছে মুখে নিচে রয়। মিনিট 2 পরে ভারী কণ্ঠে বাড়িওয়ালাকে ডাকে, চাচা। ভয়ানক ভুতুরে আওয়াজে আফজাল মিয়া লাফিয়ে ওঠেন। বুকে থুতু ছিটিয়ে চাইলেন জানালার দিকে। দাঁতের পাটি বের করে ভয়ঙ্কর হাসি। শহীদ দাঁড়িয়ে এক অসভ্য ছেলে। রেগে মেগে আগুন হয়ে এগিয়ে এসে বললেন, আমজাদা, এখানে কি করস? ডরাই গেছি আমি। ওমা, আপনি না ভাড়া নিলেন কালকে, দিবার আইছি। ওরে, 3 মাস ভাড়া এখন দিবার আছো? বর্ণ হাসলো, ব্যঙ্গ করে বলল, যে না, 1 মাসের ভাড়া। বলে 3000 টাকা এগিয়ে দেন আফজাল মিয়ার হাতে। আফজাল মিয়া 1 মাসের ভাড়া দেখে অবাক। বাকি মাসের টাকা কোথায় আর প্রশ্ন করেননি। বললেন, এই 3000 টাকাই কই পাইলি? চুরি করছি চাচা, পেটে ছুরি ধরছিলাম। শালার বেটা নিজেও ফোন নিয়ে আসিল। মাত্র 3000 আসিল পকেটে। যা পাইলাম শুক্রিয়া আদায় কইরা নিয়ে আইলাম। এত লোভ করি না আমি। আফজাল মিয়া ভনিতা করে জবাব দেন, তোরে দিয়া এগুলোই সম্ভব? সামনে মাসে বড় লোক দেখা কাউরে চিন্তাই করিস? যা ফুট। তার আগে একটা কথা কন, আপনি ডরাইছেন? রাতের আধারে এমন চাইয়া থাকলে ডরামো না? কর্কশ গলায় জবাব দেন আফজাল মিয়া। দেখে বোঝা যাচ্ছে তিনি কতটা ভীতু। শয়তানি বুদ্ধি খেলে কথায়। বর্ণ বলে, তাইলে সামনের মাস থাইকা ভাড়া চাইবেন না? কপাল কুচকে আফজাল মিয়া প্রশ্ন করেন, কে? এমনি চাচা। আর শুনেন, নিজের দুর্বলতা সবার সামনে জাহির করেন না, সবাই সুযোগ নিব।
যেমন সামনের মাসে আপনি আমার কাছে ভাড়া চাইতে আসলে আমি নিমু। চলে গেল বর্ণ। যাওয়ার পূর্বে তার কথার অর্থ বুঝতে চেয়ে অবাক চাহনিতে তাকিয়ে থাকা আফজাল মিয়ার হাত থেকে 1000 টাকার একটা নোট আলতো হাতে টেনে নিয়ে গেছে, সেদিকে তার ইয়াত্তা নেই। বর্ণ বেরিয়ে এসেছে। কাজে যাওয়ার পূর্বে চা দরকার। চায়ের দোকানে বসে চা আর বাকরখানি নিয়ে 5 মিনিটে খেয়ে ওঠে, পরপর বেরিয়ে যায় কাজে। রান্না কতদূর আম্মা? ঘরমাক্ত বদন, ওড়না বেঁধে 2 হাতে কাজ করছে অন্বেষা। চুলোর তাপে চোখের পাপড়ি বেয়েও ঘাম ঝরতে শুরু করেছে। পাশে একটা সবুজ রঙের রুমাল। ঘাড় চেহারা মুছে খাবার বক্সে রাখতে রাখতে অন্বেষা বলল, এই তো চাচা হয়ে গেছে। পিয়নের পোশাকে জব্বারের বেশ মায়া হলো মেয়েটিকে দেখে। সারাদিন খাটুনির উপরে যায়, নিঃশ্বাস নেওয়ার সময় আছে তার? এদিক ওদিক দৌড়ে বেড়ায়, বাড়ি ফিরেও স্বস্তি নেই। রান্নার কাজে হামলে পড়তে হয়। তিনি বললেন, একটা ঠান্ডা পানির বোতল আইন না দেই আম্মা, গাইমার তো নাজেহাল অবস্থা। অন্বেষা মাথা দুদিকে দোলায়, হাত চলছে এখনো। বলে, না চাচা, এই তো শেষ কাজ, একটু ফ্যানের নিচে বসলেই ঠিক হয়ে যাবে। আমার পরীক্ষা তো পড়ছিলাম, তাই দেরি হয়ে গেছে আজ রান্না করতে। জব্বার আর কিছু বললেন না। এক এক করে 7টি টিফিন ক্যারিয়ার রেডি ব্যাগে করে তুলে দিলেন জব্বার চাচার হাতে। আরেকটি বক্সে আলাদা করে তুলে রেখে রান্নাঘরে পরিষ্কার করতে করতে বলল, চাচা যাওয়ার পথে আপনার খাবার নিয়ে যাবেন। জব্বার চাচা চলে যাচ্ছিলেন, ফিরে চেয়ে বললেন, আমার খাওয়ান দেওয়ান কি দরকার, তোমার হালকা খরচ। অন্বেষা হাসলো, চোখ নামিয়ে থালা বাসন মাজতে মাজতে বলল, উপরওয়ালা অনেক দিয়েছে চাচা, সব তো আমি একা গিলতে পারবো না, সবাই মিলে মিশে গিলি, বলে আরেক দফা হেসে ওঠে। পাতে খাবার নিয়ে আরাম করে বসে অন্বেষা। তারা দুজন রুমমেট, রুম্পা ঝুমা। তারা গ্রামে গিয়েছে, আজ সে একাই আছে। সাথে থাকলেও তাদের মধ্যে রয়েছে বিস্তর ফারাক। কেন যেন অন্বেষাকে সহ্য করতে চায় না তারা। এক প্রকার বৈষম্যের শিকার সে। কেন সেটা আজও জানতে পারেনি। আজ দুজন নেই। অন্বেষা তাদের চাপা ফিসফিসানি শুনতে হবে না, রাতের ঘুমটাও বেশ হবে। কিন্তু ঘুম? মনে পড়ল আগামীকাল পরীক্ষা। নিজের মাথায় আলতো চাপড় দিয়ে বলল, আন্না তো পরীক্ষা, ভুলে যাস না। আজ অন্বেষার অফিস নেই। দিনের একটা লম্বা সময়ের জন্য সে অবসর। পরীক্ষাটা আজ খুবই বাজে হয়েছে। কোথায় অবসর কাটাবে স্বাধীনভাবে তা না, উল্টো পরীক্ষা খারাপ, নিজের অতিরিক্ত চিন্তা কথার আনাচে কানাচে ঘুরপাক খেয়ে চলেছে। মন মেজাজ শান্ত করার জন্য চিরাচরিত স্থানে যাওয়া উচিত। উন্মুক্ত লাইব্রেরি। আজ থেকে 3 বছর পূর্বে শওকত ভাইয়ের উদ্যোগে শুরু হয়েছিল এই লাইব্রেরির যাত্রা। পাশ্চাত্য দেশগুলোতে এর প্রচলন থাকলেও বাংলাদেশে নেই বললেই চলে। তবে বাংলাদেশে আছে ভ্রাম্যমাণ লাইব্রেরি, সেটা আরও একটা আকর্ষণের বস্তু। আপাতত ভ্রাম্যমাণ লাইব্রেরি থেকে সকলের জন্য উন্মুক্ত লাইব্রেরিতে ফিরে এলো অন্বেষা। গতকাল উপন্যাসের শেষ 2 পাতা বাকি রয়ে গেছে। সেই অসভ্য ছেলেটার কারণে আজ সুযোগ বুঝে শেষ করা যাবে, নয়তো শান্তি পাবে না মন। নিজের পছন্দের জায়গায় খালি পেয়ে হাসলো অন্বেষা আনমনে। এভাবেই সবটা পেয়ে গেলে বোধহয় ভালোই হয়। দ্রুত গিয়ে ব্যাগ রেখে বই নিয়ে আসে, পড়তে লাগলো মনোযোগী হয়ে। প্রতিটা শব্দ যেন এক একটি অর্থ বহন করছে। খালি চোখে দেখা যায় না, বোঝা যায় না, মস্তিষ্ক খাটিয়ে অনুভব করতে হয়। শেষ প্যারায় এসে ঘাট তুলে ডানে চাইল অন্বেষা। বিরক্তির রেশ ফুটে ওঠে সাথে সাথে। আবারও সেই ছেলেটা বর্ণ মুখ ফিরিয়ে চাইল, ভনিতা করে হেসে বলল, হ্যালো সমাজসেবিকা। শেষের কথাটা অত্যন্ত নিচু গলায় বলেছে বর্ণ। শুনতে পেলেও বুঝতে পারেনি অন্বেষা। চোখ ফিরিয়ে নিতে চাইলে অদ্ভুত একটা বিষয় লক্ষ্য করে। 9ম-10ম শ্রেণীর বই পড়ছে এই লোক। অন্বেষাকে চেয়ে থাকতে দেখে বর্ণ প্রশ্ন করে, কি সমস্যা? অপ্রস্তুত অন্বেষা দ্রুততম গতিতে মাথা দুলিয়ে জবাব দেয়, না কিছু না। এত বড় একটা ছেলে 9ম-10ম শ্রেণীর বই পড়ছে, কোন দুঃখে? না চাইতেও আবারও চোখ যায়। বর্ণ আবারও প্রশ্ন করে, মনের মধ্যে প্রশ্ন উকি ঝুঁকি দিলে করেন, আমি মাইন্ড ফাইন করি না। বাচনভঙ্গিটাও কেমন যেন। বর্ণ ঠোঁটের উপরে ঘন গোফে আঙ্গুল চালিয়ে অপেক্ষা করতে লাগে অন্বেষার প্রশ্নের। অনেক ভাবনা চিন্তার পর শব্দ যোগায় সে। প্রশ্ন করেই ফেলে, বলে, 9ম শ্রেণীর বই পড়ার কারণ, তাও এখানে বসে? বর্ণ ফটাফট জবাব দেয়, সাদে পড়ে নাকি, একটু পর একটা টিউশন আছে, স্টুডেন্ট ক্লাস 9-এ পড়ে। ওরে পড়ানোর আগে একটু নিজে পড়ে নিতেছি। স্টুডেন্টের সামনে টিচার না পারলে কেমন না, মা নিজের নিয়ে টানাটানি লাগবো। গলার স্বর বলছে। লোকটা খাস ঢাকাইয়া, টান আছে ঢাকাইয়া ভাষার। শুদ্ধ ভাষা বলতে চেয়েও পুরোপুরি পাচ্ছে না। তাছাড়া তার দর্শানোর কারণটাও আজগবি বটে। আজ কেন যেন তাদের মধ্যে ঝামেলা হলো না। বর্ণ উল্টাপাল্টা কোনো কথা বলেনি, চুপচাপ 9ম শ্রেণীর শিক্ষার্থীদের মতো করে পড়া মুখস্থ করে যাচ্ছে। ঠোঁট টিপে স্বল্প করে হাসে অন্বেষা। বাঁকা চোখে তার হাসি দেখে বর্ণ বলে, পাগল হইয়া গেছেন? কি? অবাক সুরে বলে উঠল অন্বেষা। একলা একলা পাগলে হাসে। অন্বেষা গুরুত্ব না দিয়ে গতকালকের প্রসঙ্গ তুলে আনলো, প্রশ্ন করে,
গতকাল ছেলেটাকে মারলেন কেন? বর্ণের ডিস্টার্ব হচ্ছে, মনে মনে ইতিমধ্যে বলে ফেলেছে। বেশি কথা বলে এই মেয়েটা। কি করার, প্রশ্ন যেহেতু করেছে জবাব দিতেই হবে। বই বন্ধ করলো, থপ করে জবাবে বলল, আমরা ঢাকায় এরা আবার দিল দরিয়া মানুষ। নিজে সিরা লঙ্গি পইরা ঘুরলেও অন্যের আবার নতুন লঙ্গি কিনা দেয়। অন্বেষা মুখ কুচকে বলল, ও লুঙ্গি কিনে দেওয়ার আগে স্টার্টার হিসেবে মার খাওয়ান বুঝি? আর এ মেয়ে বেশি বোঝেন কেন? কথা শেষ করবার দেন। ওই পোলা ছেলে? বর্ণের কথায় বাধা হয়ে শুদ্ধে দিল তাকে। বর্ণ উক্ত বলে উঠল, আরে ধুর, পোলা ছেলে সবকিছুই এক। যার উপর কালকে হাত ঝাড়লাম ওই 6 মাস আগে আমার কান্দের উপর হাত দিয়ে কয়, বড় ভাই কটা টাকা লাগবো। এদিকে আমি ভাত খাইতে ভাত পাই না, তার উপর দিলাম টাকা, যা মজ মাস্তি কর। এরপর 1 মাস যায়, 2 মাস যায়, টাকা ফেরত দেওয়ার কোনো নামগন্ধ নাই। এরপর 2 মাস আমার ফোন ধরে না। গতকাল ওরে হাতে নাতে পাইয়া ধোলাই দিলাম ইচ্ছা মতো, শান্তি লাগতেছে। তা টাকাটা কি ফেরত পেলেন? হুম। এত কথা বলে শেষমেশ ছোট্ট জবাব দেয় বর্ণ। অবশেষে উপন্যাসটি শেষ। উঠে বই রেখে এলো অন্বেষা। ফিরে এসে ব্যাগ কাঁধে তুলে সৌজন্যতা দেখিয়ে বলল, আসি। না, আসার দরকার নাই। পুরান ঢাকার বেশিরভাগ বিল্ডিং এর দালান কোঠার অবস্থা নাজুক, প্রায় অর্ধেকই পুরানো আমলের। এখনো যদিও আধুনিকতার ছোঁয়ায় অনেকটা বদলেছে, তবে ঐতিহ্য বজায় আছে যথেষ্ট। সেই দালানের ছাদে পটু হাতে নাটায় আর সুতো। সামনের ঘুড়িকে যে করেই হোক কাটতেই হবে, নয়তো নাক কাটা যাবে বর্ণের। এলাকায় এক নামে চেনে সকলে বর্ণকে, তার ছন্নছাড়া বাউন্ডুলে জীবনযাপনের জন্য। উচ্চবিত্ত মানুষ থেকে শুরু করে চায়ের দোকানদার অবধি তার চেনা জানা। এখানেই জন্ম, এখানেই বেড়ে ওঠা, এটাই তার পরিচয়। মোখলেস মাতব্বরের একমাত্র ছেলে জনি, তার সাথে একমাত্র রেশারেশি বড়লোক বাপের রংবাজ ছেলে বলে আখ্যায়িত। আর বর্ণের জাতশত্রু পাশে দাঁড়িয়ে থাকা সাব্বিরের হাতে নাটাই দিল বর্ণ। বলল, টাইট দিয়া ধর সাব্বির। সাব্বির ছেলেটা হ্যাংলা পাতলা, বয়স 17 কোঠায়। ভাইয়ের উত্তেজিত গলায় শরীরের সব শক্তি দিল, কথা মতো ঢিল দিচ্ছে আর ধরছে। সর্বশেষ আরও একবারের মতো বিজয় বর্ণের কাছে আসে। একটানে জনির ঘুড়ি কেটে লম্বা হাসে। পরপর এক ছাদ থেকে অন্য ছাদে লাফিয়ে গিয়ে রাগান্বিত হয়ে দাঁড়িয়ে থাকা জনির গাল টেনে বলল, কি রে জন্যা, আমি হলাম ঘুড়ি উড়ানোর মাস্টার, বারবার ইজ্জতের ফালুদা করতে কেন আহো? জনি বর্ণের হাত সরিয়ে দেয় ঝাড়া দিয়ে। ভীষণ রেগে আছে সে। প্রতিবারই এই বখাটেটার কাছে হেরে যেতে হয় তাকে। একবার হার সহ্য হচ্ছে না, এবারের হার সহ্য হচ্ছে না। ধেই ধেই করে সিঁড়ি বেয়ে ছাদ থেকে নেমে গেল। বর্ণ পড়ে থাকা ঘড়ি দুটো হাসতে হাসতে হাতে তুলে নিল। আবারও রেলিং টপকে সাব্বিরের সামনে এসে দাঁড়িয়ে বলল, এই ঘুড়ি তোর, যা নিয়ে যা। আচ্ছা ভাইজান। এই খারা, জি ভাইজান। তোর মাছকে কি রাঁধছে? সাব্বির জবাব দিল, भाईजान माए इसका लाल शाक रान से शुटकी भरता है। বর্ণ ঝুঁকে এলো, সাব্বিরের কানে কানে বলল, তোরে 2টা ঘুড়ি দিছি না, এর বিনিময়ে আমারে গরম গরম ভাত, লাল শাকার শুটকির মতো খাওয়াবি, নইলে কিন্তু ঘুড়ি পাবি না, কইয়া দিলাম। সাব্বির ছেলেটা বাধ্য আর ভীষণ ভালোবাসে বর্ণকে। ঘুড়ি রেখে কোনো দিকে তোয়াক্কা না করে দৌড় লাগায় ঘরের দিকে। ভাই আজ নিজে থেকে কিছু খেতে চেয়েছে, তাকে খালি মুখে ফিরাবে না কোনোভাবে। দরকার পড়লে নিজের ভাগেরটুকু খাওয়াবে বর্ণকে। বর্ণ খাবার চেয়েছিল, তাকে ডেকে নিয়ে খাইয়েছেন সাব্বিরের মা বেশ আদর যত্ন করে। পেট পুড়ে ভাত খাওয়ার পর মনে পড়ল আবারও যেতে হবে গাধার খাটুনি খাটতে। গার্মেন্টসের এই এক ঝামেলা। সারা রাত বসে বসে কার্টুনে মালপত্র রাখতে রাখতে মাথা এদিক ওদিক হয়ে যায়। চায় না এসব কিছুই করতে, ভার লাগে মাথাটা, কিন্তু পেটের দায়ে কড়াই লাগবে, কোনো উপায় নেই। মাঝে মাঝে একটা মেজাজ নিয়ে ছাদঘর থেকে নামার পূর্বে সামনে এসে দাঁড়ায় এক মেয়ে। ওড়না আঙ্গুলে পেঁচাচ্ছে, মুখের ভঙ্গি লাজে রাঙানোর এক ব্যর্থ চেষ্টা। মনে মনে বর্ণ ধরেই নিল এসেছে তার সময় নষ্ট করতে। নাকা ভঙ্গিতে বলল, কি খবর বর্ণ? খাবার তো একদম ফার্স্ট ক্লাস। সাদিয়া। মুখ কুচকে মেয়েটি বলল, আমার নাম সাদিয়া, চাঁদিয়া না। বর্ণের মাথায় জঘন্য এক ছন্দ আসছে তার নামের সাথে মিলিয়ে, সেটা মনেই রাখলো। এই আরেক মেয়ে। ঘুরে ফিরে বর্ণের পেছনে আঠার মতো লেগে থাকে। লাজুক হেসে সাদিয়া বলল, আব্বা জানে তো আমার লেগা পোলা দেখতাছে। ভালো খাবার, দাওয়াত দিবি না? মুখ লটকে যায় সাদিয়ার। অভিমানী সুরে বলল, আমি তো তোমারে বিয়া করবার চাই। মুখভঙ্গি অদ্ভুত করে বর্ণ বলে ওঠে, এহে, কি? না কিছু না। তুমি আব্বাজানের কাছে আইয়া আমার হাত চাও না? বিয়ার পর আমরা আমাকে বাসায় থাকবো। হ, কথা তুমি ঠিকই কইছো, কিন্তু একটা যে সমস্যা আছে। সাদিয়া উদ্বিগ্ন গলায় জানতে চায়, কি সমস্যা আমারে কও?
আমি আব্বারে বুঝাইয়া তোমার সমস্যার সমাধান করামু। বর্ণ হতাশ হয়ে বলতে লাগলো। ওরে সাদিয়া রে, এই সমস্যা তোমার বাপ যেন সমাধান করতে পারবো না। সমস্যাটা কি কইবা? আমি তো কেমনে যে কই, কও না। আমি জীবনও বাপ হইতে পারবো না, সিস্টেমে একটু সমস্যা আছে। তুমি অন্য একটা ভালো দেখে পোলা বিয়ে করে ফেলাও, দোয়া করলাম 100টা বাচ্চার মা হবা। আব্বা, এই বর্ণ কিন্তু বেশি উড়া উঠতাছে, ওর পাংখাগুলি কাইটা দাও না কেন? পান কৌটা থেকে একটা পান মুখে নিয়ে মোখলেস মাতব্বর ছেলের দিকে চাইলে নির্নিমেষ ভাবভঙ্গি বুঝা দেয়। জনি রেগে মেগে আগুনের গোলা হয়ে আছে, কোনো উত্তর না পেয়ে আবারও প্রশ্ন করলো। আব্বাজান, কথা কন না কেন? কি কমুদ, তোগো 2 দিন পর পর এই কীর্তি কারবার আমার দেখবার মন চায় না। আজকে কি লইয়া লাগছস? আমার ঘুড্ডি কাটছে আব্বাজান। শিশুবৎ আচরণে খেপে গেলেন মোখলেস সাহেব। বয়স 22-এর কাছাকাছি এই ছেলের, একটা ঘুড়ি নিয়ে এমন করছে, এতটা রেগে যাচ্ছে। নেহায়াতি বুড়ো বয়সে বাচ্চাদের মতন আচরণ। বল, চটকনা খাস না কবে থেকে আমার হাতে? বড় সড়ো কোনো ক্যাসাল হইলে আমারে কইবি। এর আগে এই ক্ষমা নিয়ে আমার সামনে আইবি না, কইয়া দিলাম। আব্বাজান, আপনি আজকা ওই মাদারি বর্ণের সাপোর্ট টানলেন? আপনি না আমার আব্বাজান? আমিও মাঝে মধ্যে ভাইবা বিভীষিকায় পইরা যাই, আমার মতন একটা লোকের ঘরে এই কুকর্ম জন্ম নিল কেমতে? ব্যবসা বাণিজ্যের কোনো খোঁজখবর আসেনি নাকি সব বুড়িগঙ্গা ভাষায় দিয়ে আইছো? জনির রাগ হচ্ছে বাবার কথায়, যেন বর্ণের দোষটা সে জনির ঘাড়ে চেপে দিয়ে তাকে দেমাক দেখাচ্ছেন। ফুসফুস করে নিঃশ্বাস ফেলে জনি বলল, আমিও জানি ইবনে মোখলেস মতব্বর, ব্যবসাও দেহুম লাগে। ওই কুলাঙ্গার বর্ণর চ্যাপ্টারও একেবারে ক্লোজ করে দিয়া হুম। চলে যাচ্ছে জনি ঘর ত্যাগ করে। পেছন থেকে মোখলেস হোসেনের চেঁচানোর আওয়াজ উচ্চ থেকে উচ্চতর হয়। মোখলেস মাতব্বর বলছেন, বর্ণের লগে লাগিস না জনি, অয়তরে ছাইরে দিব না। ক্যাম্পাস থেকে বেরিয়ে তাড়াহুড়ো করে যাচ্ছিল অন্বেষা। দ্রুততম সময় অফিসে পৌঁছাতে হবে, না হয় প্রতিটা ঘন্টার বেতন কাটা হবে তার। ঘন্টায় 100 টাকা। 100 টাকা দিয়ে ঢাকা শহরে একদিন খেয়ে বাঁচা যায়। 100 কেন, 1 পয়সাও কম পাক সেটা সহ্য হবে না। যেখানে হেঁটে যেত সেখানে আজ রিক্সা নিবে। 30 টাকা রিক্সা ভাড়া। 100 টাকা বাঁচাতে 30 টাকা বিসর্জন। লস প্রজেক্ট মনে হচ্ছে না এখন বিষয়টা। তাড়াহুড়োর কাজে শয়তানের। নীলক্ষেতের মোড়ে দেখা মিলল তার রুমমেটদের সাথে। রুম্পা এবং ঝুমা। অন্বেষা তাদের দেখে স্মিত হাসি উপহার দিলেও তারা মুখ কুচকায়। অন্বেষার মন খারাপ হলো। তারা কেন করে এমন? কিসের এত ভেদাভেদ? তাদের এড়িয়ে চলে যেতে নিলে ঝুমা আকস্মিক পা এগিয়ে দিল। ভিড়ের মাঝে রুম্পা ওড়না টানে অন্বেষাকে বাজে পরিস্থিতি ফেলতে। ভরা রাস্তায় বুকে ওড়নাবিহীন ভারী মুখ থুবড়ে পড়ে যাওয়া এক রমণীর তামাশা দেখার জন্য অধীর আগ্রহে চেয়েছিল দুজনে, তবে সেটা সম্ভব হলো না। একজোড়া হাত তাকে পুরোপুরিভাবে বুকে আবদ্ধ করে সামলে নিয়েছে। কৌশলে ওড়নাটাও ঠিক করে দিল সকলের চোখের অগোচরে। পুরুষ লোকের বাহুতে এভাবে পড়ে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করছে না অন্বেষা, বরঞ্চ অস্বস্তি হচ্ছে। তাল সামলাতে না পেরে লোকটার শার্টের খামচে ধরেছিল। ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়াতে আরেক দফা চমক। এ তো সেই উন্মুক্ত লাইব্রেরির ছেলেটা। দুজনার চোখাচোখি হলে বর্ণ ভ্রু নাচিয়ে কি প্রশ্ন করে, মুখে হাসি। নিজেকে সামনে পাশে তাকাতে দেখলো ঝুমা আর রুম্পা উল্টো ঘুরে হাঁটা দিচ্ছে। বর্ণ 2-1 কদম এগিয়ে গেল, বলল, এই সুন্নি মুন্নি, কই যাও? ভ্রু কুচকে ফিরে তাকায় ঝুমা আর রুম্পা। তাদের উদ্দেশ্য করেই বলা হয়েছে এসব কথা। বর্ণ আরো এগিয়ে যায়, দুজনের সামনে দাঁড়িয়ে পকেটে হাত গুজে বলল, মাইয়া মানুষের রেগে রেগে হিংসামি আর শয়তানি। রুম্পা রেগে বলে উঠল, হু দ্য হেল ইউ আর? মাই রে, ইংলিশ কয় দেখি। অন্বেষার দিকে চেয়ে বিদ্রুপপূর্ণ ভাবে বলল বর্ণ। অন্বেষা কেন জানি হাসি আটকাতে পারল না, মুখ চেপে হেসে উঠল। এক বেটাই কইছিল মাইয়া মানুষের সবচেয়ে বড় দুশ্মন। আজকে ঠিক এটা প্রমাণ করলা সুন্নি মুন্নি। তাই এই অবেলায় বেটি কি তোমাদের ভাতে কালা রঙে ছাই দিছে? ওরে ধাক্কা দিলা কেন? ঝুমা জবাব দেয়, কে ধাক্কা দিয়েছে? তোমার মাননীয় ঠ্যাং। পিত্তি জ্বলে যাচ্ছে দুজনা। ছেলেটাকে দেখে সুবিধার মনে হচ্ছে না। তারপরও রুম্পা বলল, বললেই হলো। আমরা কেন যাব ওকে ধাক্কা দিতে? খেয়ে পড়ে কোনো কাজ নেই আমাদের। মনে তো হয় না। জাস্ট রাবিশ। বর্ণ অন্বেষার দিকে ঘুরে তাকালো, আঙ্গুলের ইশারায় ডাকলো হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে থাকা মেয়েটাকে। অন্বেষা এগিয়ে আসে। বর্ণ বলে, ইংরেজদের বংশধর পতন করছে বহু আগে। এই দুটারে মনে হয় ভুলে এই দেশে ফালাই রেখে গেছে।
অন্বেষার হাসি অবশিষ্ট নেই, মুখ জুড়ে একরাশ বিস্ময়। ছেলেটার সাথে তার প্রথম দেখা এবং কথা অন্যরকম ছিল, ভালো নয় বলতে গেলে। তর্ক হয়েছে দুজনার, একে অপরের দিকে তীর ছুঁড়েছে। দ্বিতীয় দেখা অনেকটাই শালীন, তর্কবিহীন, ঝামেলাহীন। আজ তাকে সাহায্য করলো, তার হয়ে লড়ছে। বর্ণ কিছু সময় একাকী হাসে। ঝুমা আর রুম্পা রেগে যাচ্ছে অনেকটা। হাসি থামিয়ে বর্ণ দাম্ভিক ভাব তাকে মুখে এবং কণ্ঠে ঝুমা এবং রুম্পার উদ্দেশ্যে বলল, আমি মানুষদের উপদেশ কম দেই, এতে নিজের জ্ঞান কমা যায়। কিন্তু সুন্নি মুন্নি তোমাদের জ্ঞানের অনেক দরকার, তাই নিজের ভান্ডার থাইকা একটু দেই। রুম্পা কোলাহলময় রাস্তায় বাজখাই গলায় বলে উঠল, এই, আপনার জ্ঞানের আমার প্রয়োজন নেই। ঝুমা, চল। আরে মাইয়া দাঁড়াও, বর্ণ বাবার জ্ঞান সভা থাইকা কেউ খালি মগজে ফিরা যায় না। ঠাইসা জ্ঞান দেই, যেহেতু মগজের সুন্দর খুলছি দিয়াই সারমু। এখন হুনো। কপাল কুচকে দুজনার চোখ কটমট করে চেয়ে আছে বর্ণের দিকে। বর্ণ বলতে লাগলো, মাইয়া মানুষের ইজ্জত হলো অনেক দামি, দুনিয়া গোল। একজনের ইজ্জত নিলামে তুললে আর একদিন আর একজন তোমার ইজ্জত নিলামে তুলব। এটা ছোট্ট খোপরি সাইজের মগজে তালা মারিয়া নাও। এগুলোর ইংরেজিতে গোল্ডেন ওয়াট কয়, বর্ণের গোল্ডেন ওয়াট। বুঝতে কোথাকার। ঝুমা বর্ণের পোশাকের দিকে চেয়ে বলল। সহজেই বিচার করে ফেলেছে। বর্ণ প্রতিবাদে কিছু বলল না, অর্ধচন্দ্রের ন্যায় বাঁকা হেসে বলল, বসতে কিন্তু রক্তে ভেজাল নাই, কিন্তু তোমাগো নিয়েতে ভেজাল আছে, আইতে পারো। ঝুমা আর রুম্পা প্রস্থান করেছে। দাঁড়িয়ে শুধু বর্ণ আর অন্বেষা একে অপরের মুখোমুখি হয়ে উভয়ে হাসলো। তবে স্মিত হাসি অন্বেষার, সংকোচ আর দ্বিধার মাঝে জর্জরিত প্রাণবন্ত বর্ণের হাসি মুখ। অন্বেষা বলল, ধন্যবাদ আপনাকে। দরকার নাই। টুথপিক দিয়ে দাঁত খুঁচিয়ে খুঁচিয়ে বলল বর্ণ, কেন? আপনি আমার উপরে আইসা পড়ছেন, আমার পায়ের উপরে পা দিছেন, ব্যথা পাইছি, তাই মাইয়া দুটারে কক্স সাবান দিয়া হালকা একটা ঘষা দিলাম, অন্তরে জ্বালা মিটেছে। অন্বেষা মৃদু বিচলিত কণ্ঠে বলে উঠে, দুঃখিত। বর্ণ কপাল কুচকে হুট করে বলে উঠে, আরে বাপ, আপনি তো অনেক বড় জ্বালা, একবার ধন্যবাদ কন, আবার দুঃখিত কন। হতবিহ্বল অন্বেষা প্রশ্ন করে, তো কি করব? যেদিকে যাইতেছিলেন যান, চাই আসেন কেন? উদাস হয়ে অন্বেষা বলে উঠল, আর কি লাভ, দেরি হয়ে গেছে। বর্ণ শুনতে পায়নি কথাটি, জানতে চেয়ে বলে, না কিছু না, আসি। নীলক্ষেত মোড়ের দিকে চলে গেল অন্বেষা। রাস্তা পার করতে হবে, ফুটওভার ব্রিজে যাওয়ার ইচ্ছে নেই তার, উল্টো খাটুনি। ততক্ষণে রাস্তা দিয়ে পার হয়ে রিক্সা নিয়ে অফিসে পৌঁছে যাবে সে, যতক্ষণে ফুটওভার পার হবে। বিপত্তি বাঁধল বেগতিক গাড়ির চলাচলে, রাস্তা পার হতে পারছে না। এভাবে তো তাড়াতাড়ি নয়, আরো দেরি হবে। ফুটওভার ব্রিজে যাবে কি ভাবনা চিন্তার মধ্যে সেই ছেলেটির দেখা আবার তার চেয়ে একটু সামনে দাঁড়িয়ে হাত দিয়ে ইশারা করছে তার সাথে আসার জন্য। অন্বেষা বুঝলো, হাঁটতে গিয়েও পা পেছনে নিয়ে যাচ্ছে রিক্সার এলোমেলো চলনে। বর্ণ কোনো উপায় খুঁজে পেল না। মাঝ রাস্তায় এক কাঁধে ঝুলানো ব্যাগটার ফিতা ধরে গরুর মতো টেনে নিয়ে তাকে রাস্তা পার করিয়ে দেয়। মাইয়া মানুষ আসলো একটা বৌদিক, বুঝলেন? মুখ ছোট করে ফেলে অন্বেষা, ভুল তারই ছিল। সামান্য রাস্তা পার হতে এত কাহিনী। বর্ণ বলল, জান এবার। অন্বেষা মাথা দুলিয়ে পা এগোয়। কোমরে দুই হাত রেখে বর্ণ চেঁচিয়ে বলে, সাবধানে চোখ মিললে তারপর হাইটেন, জায়গায় মাইরা পড়ে থাকেন না আবার। সব জায়গা বর্ণরে পাইবেন না সহ্য করতে। আপনি জিন্দা আছেন দেখে ভালো লাগলো। বিমূঢ় অন্বেষা কয়েকদিনের এই কণ্ঠের সাথে পরিচয় হয়েছে। বই থেকে মুখ তুলে চাইতেই বর্ণের চওড়া হাসি মাখা মুখ দেখতে পায়। তবে এ কোনো বোকা হাসি নয়, অদ্ভুত রকমের হাসি, যার অর্থ বোঝা দেয়। তাদের সাক্ষাৎ আজকাল অবধারিত হয়ে উঠেছে। লাইব্রেরিতে দুজনের উপস্থিতি ঘটে একই সময়। অন্বেষা হেসে বলল, বেঁচে আছি। ভাবলাম কোনো জায়গায় পটল তুলছেন। শুনুন, আমি রাস্তায় চলাফেরা করতে জানি। সেদিন কি হয়েছিল কি জানি। কি হয়েছে কি? আমার কাছ থেকে একবার সাহায্য নিয়ে মন ভরে নাই, এই কারণে রাস্তা পার না হইতে পারার ভং ধরতেছেন। বেশি কথা বলেন। সোপা দিয়েছে একটা ক্ষুধায়, ব্যবহার করবো না। খাবার আর পড়া দুটো একসাথে চলছিল অন্বেষার। রুম্পা ঝুমা সেদিন তাকে প্রচুর অপমান করেছিল। বাড়ি ফেরার পর অকথ্য ভাষায় গালিগালাজ করেছে ফিসফিস করে। তাতে বরাবরের মতোই কান দেয়নি সে। আজ দুজনার অজান্তে বিরিয়ানি রান্না করে এনেছে। আগে মানবতা দেখিয়ে তাদের জন্য রাঁধত, এখন আর রাঁধে না। বর্ণের দিকে চেয়ে সৌজন্যতা দেখিয়ে বলল, খাবেন? এই সুন্দর ঘ্রাণটাই এতক্ষণ নাককে বিরক্ত করছিল। কোথা থেকে আসছিল এই ঘ্রাণ বুঝতে পারল বর্ণ। বিরিয়ানির সুরত দেখেছে অনেকদিন পর। 1 মাস আগে এক বিয়ে বাড়িতে বিনা দাওয়াতে খেয়ে এসেছে। ধরা পড়েনি এই যা। পুরান ঢাকার বিয়েতে এই এক লাভ।
মানুষের ভিড়ে চুপি চুপি খেয়ে বেরিয়ে পড়া যায়। আজ আবার দেখে মনে লোভ লাগলো, কিন্তু হুট করে আত্মসম্মান নামক জিনিসটা ঘাড়ে চাপলো, যা বর্ণের কোনোদিনও ছিল না। বর্ণ মনে মনে বলল, আত্মসম্মান? শালা ভুল টাইমে আইছিলি। বলে মুখ ভার করে রাখে, জবাব দেয়, আপনিই খান। গতকাল আমাকে সাহায্য করেছেন, সাহায্যের কৃতজ্ঞতা হিসেবে গ্রহণ করুন। শিওর? পরে খোটা দিবেন না তো? মাইয়া মানুষের ঠোঁটের আগায় থাকে খোটা। অন্বেষা হেসে বলে, না, আমি এত খারাপ না। শার্টের হাতা গুটিয়ে নিজেকে প্রস্তুত করে হাত বাড়িয়ে বলে, দেন তাইলে। বর্ণের মুখে ভিন্ন রকম উচ্ছ্বাস দেখেছে। অন্বেষা রাক্ষসের মতো নয়, বরং সুন্দর করে খাওয়ার পর্ব শুরু করে। তবে অতি দ্রুত ঠোঁটের উপর ঘন কালো গোফে বিরিয়ানি কিছুটা লেগে গেল। সঙ্গে সঙ্গে বৃদ্ধাঙ্গুলের পিঠ দিয়ে মুছে ফেলে। খাবার মুখে পুড়ে অস্পষ্ট গলায় প্রশংসা করলো, বলল, ভালো। অন্বেষা মাথা নুয়ে স্মিত হাসল। এরকম প্রশংসা আগে কখনো পায়নি। কেউ তৃপ্তি নিয়ে খায়নি তার রান্না করা খাবার। নিজেই খেয়েছে, নিজেকে কি নিজে বাহবা দেওয়া যায়? প্রায় 5 মিনিটে পুরো বাটি সাবার। এবার পিত্তি জ্বলে উঠে বর্ণের। বিরিয়ানির তেলে মাখা হাতের পিঠ কপালে ঠেকিয়ে বলল, হাই হাই, আপনি খাইবেন কি? আমি সব শেষ করে ফেললাম। অন্বেষা বলে, এখন উপায়? বাম হাতে পকেট চেক করলো। বর্ণ 150 টাকার মতো আছে। কোনো কথা না বলে অন্বেষাকে ইশারা করলো বসতে, সে আসছে। দৌড়ে গেল হাকিম চত্বরের উদ্দেশ্যে। মিনিট 10 পরে ফিরে এলো হাতে পলিথিন নিয়ে। দেখে বোঝা যাচ্ছে এর ভেতরে খাবার। বলল, ধরেন স্পেশাল ফ্রাইড রাইস, আপনার জন্য মুরগির পিস একটা বাড়াই আনছি। এবার হিসাব সমান সমান। কিং কর্তব্য বিমূঢ় অন্বেষা। এত দ্রুত ব্যাপারটা ঘটে গেছে যে বুঝতে পারেনি। এমন কিছু করবে সেটাও কল্পনাতীত ছিল। অন্বেষা মাথা দোলায়, বলে, আরে আপনি কেন আনতে গেলেন? আমি বলেছিলাম। বর্ণ অদ্ভুত ভঙ্গিতে বলে ওঠে, আপনি তো কইলেন এখন উপায়, আমি উপায় বার করলাম। বিরিয়ানির বদলে ফ্রাইড রাইস এই নেন। হা কইরা গেলেন। কোনো দরকার ছিল না। বর্ণ বই হাতে নেয়, বলে বিড়বিড় করে, পরে আমারে খোটা দিবেন, গালি দিবেন, আমার পেট খারাপ করব। বিড়বিড় করলেও অন্বেষা শুনে ফেলল। সেও অন্যদিকে চেয়ে উঁচু গলায় বর্ণকে শুনিয়ে বলল, আমি এমন কিছুই করব না। দুজনেই দুদিকে আনমনে হেসে ওঠে। শোধবোধ হয়েছে আর কেউ কাউকে খোটা দিতেই পারবে না। অন্বেষা বর্ণের আনা খাবার মুখে তুলে তারই বিশ্ববিদ্যালয়ের খাবার তাকে এনে দিয়ে শোধ করা বিষয়টা হাস্যকর লাগছে। ক্ষুধার তাড়নায় বর্ণের কথা মোতাবেক গিলল দ্রুত। অন্বেষা তার প্রতিদিনের নিয়ম অনুযায়ী বইয়ের অন্তত 10টি পৃষ্ঠা পড়ে। আজও তাই করল। অফিসে যেতে হবে তাই উঠে দাঁড়িয়ে বর্ণের মনোযোগী মুখের দিকে চেয়ে প্রশ্ন করে, আপনার নাম? ঘন পাপড়িতে আচ্ছাদিত পুরুষালী চোখ জোড়া তাকালো অন্বেষার পানে। প্রশ্নটি অনাকাঙ্ক্ষিত বটে, তারপরেও জবাব দেয়। বিবর্ণ। অন্বেষা চমকালো। বিবর্ণ কারো নাম হয়? তবে সেদিন শুনেছিল। আচ্ছা, বর্ণকে পারবেন না সাহায্য করতে, ধরেই নিল ঠাট্টা করছে। সে কিছু প্রশ্ন করার পূর্বেই বর্ণ জানতে চায়, আপনার নাম কি ঝগড়াটে মহিলা? অন্বেষা কপাল কুঁচকে নিল। এই ভালো, এই খারাপ, এই শান্ত, এই বাদর। মুখ ভেঙচি কেটে বলল, আমার একটা সুন্দর নাম আছে বুঝলেন, বাবা সব করে রেখেছিলেন, অন্বেষা জামান। আপনার বিবর্ণ এর চেয়ে তো কোটি গুণ ভালো। বর্ণ তাচ্ছিল্য করা সুরে বলল, কচু, এমন একটা জঞ্জাল মার্কার নাম উচ্চারণ করতেও তো আক্কেল দাঁত বাহির হইয়া মাটিতে গড়াগড়ি করব। এইসব নাম কেউ রাখে? অন্বেষা দুহাত বেঁধে দাঁড়ালো। অদ্ভুত মানবের দিকে চেয়ে সরু। বিবর্ণ খুব সুন্দর নাম, তাই না? আলবাত সুন্দর, উন্মুক্ত আর বিবর্ণ। মানে? মাইয়া মানুষের মাথার ভিতরে জায়গাটা ছোট, বুঝবেন না? হতাশ নিঃশ্বাস ফেলে অন্বেষা রয়ে শুয়ে বলে, আপনি কি জন্মগতই এমন, নাকি বাথরুমে পা পিছলে মাথায় আঘাত পেয়েছেন? বর্ণ বই বন্ধ করে পাশে রাখে, পায়ের উপর পা তুলে দুহাত ছড়ায় বেঞ্চির উঁচু স্থানে বলল, মানুষ পা পিছলায় আরো অনেক জায়গায় পড়তে পারে। আপনার মাথায় বাথরুম কেন আসলো? দুর্গন্ধের জায়গায় অনেক প্রিয় না? ছি, কি বলেন এসব? বাথরুম মানে গোসলখানা। আমাগো মতো ভাতামে গোলাইগা বাথরুম আর শৌচাগার সব সমান। আপনি একটা অদ্ভুত মানুষ। বলে এক মুহূর্ত দাঁড়ালো না। অন্বেষা কাঁধে ব্যাগ তুলে হাঁটা শুরু করলো। পিছনে বর্ণের হাসির ঝংকার কান অব্দি পৌঁছেছে। পাগল ছেলে লোক, নোংরা কথাবার্তা বলে ন্যূনতম লজ্জা নেই। বেলাজের মতন হাসছে। আমি ভাই সেবারে নেকা, কিন্তু তীরের সন্ধান নাই। 9তলা গার্মেন্টসের 3য় তলায় মালপত্র কার্টনে বোঝাই করছে বর্ণ। এগুলো আগামীকাল প্লেনে চড়বে, রপ্তানি হবে দূরদেশে। গান তুলেছিল। পরপর মনে হলো এরূপ বিষাদের গান তার সাথে যাচ্ছে না।
তীর নেই তো কি হয়েছে, নদীর তলদেশ থেকে মাটি কুড়িয়ে কুড়িয়ে এনে চর তৈরি করে নেবে। জমিনে হাত পা ছড়িয়ে দুহাত মেশিনের মতো চালাচ্ছে। ঠিক তখনই এক সহকর্মী জীবনে সে এক কাপ চা দিল। তারও যে বড্ড অভাব, বলল, অর্ধেক খায়া আমার দেশ। বর্ণ এদিক ওদিক মাথা দুলিয়ে কাজ করতে করতে বলল, কিল্লাই গেছে এত দরদ দেখাস বাল, শরীরে ঝনঝনি শুরু হয়ে যায় আবার কি ঠেলায়। জীবন উত্তর দিল, দরদ না, গরম গরম চা দিছি বেটা, যেটা দেরি করলে ঠান্ডা পানি হইব, খায়াতে। গরম চা খেয়ে অভ্যস্ত ধোয়া ওঠা চায়ের অর্ধেক কাপ এক চুমুকে খেয়ে জীবনের দিকে এগিয়ে দিল। আবার মনোনিবেশ করলো কাজে। জীবন ছেলেটা শুধুই তার সহকর্মী, কথাবার্তায় খাতির জমেছে। এই খাতির সীমাবদ্ধ গোডাউন অব্দি। জীবন হতাশ গলায় বলে উঠল, আর ভাল লাগে না বুঝলি, 5,000 টাকায় কি এই ইট বালির শহরে থাকুন যায়? বর্ণ হেয়ালি সুরে বলে ওঠে, বিন্দাস থাকুন যায়। তোর আর কি, ঘুরস ফিরস মাস্তানি করস, না আছে সংসার, না আছে কোনো চিন্তা, যেদিকেই রাইত ওইদিকেই কাইত। ঠিকই কইছস। এই যে আমলাগুলোরে দেখি সারাদিন ফাঁসির দড়ির মতো গলায় টাই ঝুলাইয়া ঢেউ ঢেউ করে এদিকে ওদিকে যায়, মনে করে নিজগো সাহেব, অথচ এটা পা চাটা কুত্তা। চিনে খালি টেহা টেহা দেখলে লালা ঝরায়, ইন লাগে দেখলে। তুইও তো চাকরি করস, নিজের মালিকের পা চাটা কুত্তা মনে হয় না? বড় একটা বক্স জীবনের পায়ের উপর রাখলো। ইচ্ছে করে আঘাত দেওয়ার উদ্দেশ্য ছিল, তবে সীমিত পর্যায়ে। জীবন মুখ কুচকে নিল। বর্ণ ময়লা জমিনে শরীর ছড়িয়ে শুয়ে পড়ে, বলে, আমার মালিক নামে জাহিল বেটা কাম দেয়, আমি করি, মাস শেষে বেতন দেয়, আমার লগে সহজে চাপ। জীবন এক পা তুলে হাঁটু ভাঁজ করে বসে, এক হাত সেখানে রেখে প্রশ্ন করল, তুই জীবনে অনেক সুখী তাই না রে বর্ণ? সুখ দুঃখের হিসাব করার সময় কই? খাওয়া দাওয়া, কাম কাজ, ঘুম, এগুলো ছাড়া আর কি চাস তুই? জীবন আর কোনো জবাব দিল না। তার জীবনে যুদ্ধটা হয়তো বর্ণ বুঝবে না। ইতিমধ্যে মনে হলো, বুঝে কি, যদি বুঝেও না বুঝার ভান করে থাকে। 2.5 বছরে যাবৎ এই বদ্ধ গোডাউনে তার সাথে যত আলাপচারিতা, কখনো দেখেনি তাকে জীবন নিয়ে কোনো রকম ক্ষেত প্রকাশ করতে। হাসে এক বিরল হাসি, যেখানে খুঁজলে কোনো প্রাণীর সন্ধান পাওয়া মুশকিল। তুমি তো নতুন নাগর জুটিয়েছ, ওই নাগরকে বলো হাতের ফোসকায় মলম লাগিয়ে দিতে। চুলোয় গরম পানি চড়িয়েছিল অন্বেষা। নামানোর পূর্বে রুম্পা এসে ইচ্ছাকৃত ধাক্কা দেয় তাকে। উত্তপ্ত গরম পানি হাতে আর পায়ে পড়েছে। রীতিমতো কাতরাচ্ছে মেয়েটি। লাল থেকে নীল হতে শুরু করে জায়গাগুলো। বুক চিরে চিৎকার আসতে চাইছে, চোখে বন্যা। তারপরও মায়া হলো না পাষণ্ড দুই নারীর। উল্টো অকথ্য কথা বলতে শুরু করলো তাকে। অন্বেষা বলল, ভুল করেছেন, অন্তত মানবতা দেখিয়ে চুপ থাকতে পারেন। সেটা না করে নিজেদের ভুলগুলোকে গলাবাজি করে ঠিক প্রমাণ করার চেষ্টা করছেন। ঝুমা এসে কিছুটা ধাক্কা দিল অন্বেষাকে, বলল, ফকিন্নির বাচ্চা, বুঝে শুনে গলা উঁচু করবে, নইলে জিভ টেনে ছিঁড়ে ফেলবো। অন্বেষা দমে গেল না কিছুতেই, বলল, আপনারা নিশ্চয়ই বড়লোক, তাহলে আমার মতো ফকিরনির সাথে থাকছেন কেন? ধানমন্ডি উত্তরে আলিশান ফ্ল্যাটে থাকুন। রুম্পা অন্বেষার মুখ চেপে ধরে, আঘাত করার চেষ্টা করে। অন্বেষা জেদের বসে ছাড়িয়ে নিতে চেয়েও পারল না। অনেকটাই ব্যথা পেয়েছে, এমনিতেই শক্তি দেহে অবশিষ্ট নেই। তোর বাপকে বল তোকে একটা আলিশান ফ্ল্যাট কিনে দিতে, আছে ওই মুরদ। অন্বেষা মুখ ঝাড়া দিয়ে সরে গেল, বলল, খবরদার আব্বুকে টানবেন না, অন্তত মৃত মানুষের লিহাজ করুন। করলাম না, কি করবে? অন্বেষা চোখ মুছে নেয় দুহাতে, জবাব দেয়, আপনাদের দিয়ে আশাও করি না। একাকী কাকটাকা ভরে হাঁটছে অন্বেষা গন্তব্যহীন। উদ্দেশ্য তার সাথে ঘটে যাওয়া খারাপ ঘটনা ক্ষণিকের জন্য ভুলে যাওয়া। পাখির কিচিরমিচিরের সাথে বাড়ছে নগরীর কোলাহল। সেখানে কি মন আছে তার? নেই তো। আজ বাবার কথা খুব মনে পড়ছে তার। দিশেহারা হাঁটতে হাঁটতে কেউ পেছন থেকে হাত টেনে ধরে পেছনে আনে। উচ্চ আওয়াজে ধ্যান ভাঙল, আমার চোখের সামনে কেন আপনার মরতে হইব? বাল বলা, আমার কি আপনার বিনা বেতনের কর্মচারী মনে হয়? মরতে যাইবেন আর আমি বাঁচাবো না? ভেজাল্লে সেরি মানুষ। অন্বেষার চোখ ঝাপসা। বর্ণ এখনো হাত ছেড়েনি। ফুসফুস করছে লোকটা। অন্বেষা হিতাহিত জ্ঞানহীন, একেবারে শূন্য। এই ক্ষণে তার মস্তিষ্ক বর্ণের দিকে অনিমেষ চেয়ে প্রশ্ন করল, আপনি কেন বারবার দেবদূত রূপে চলে আসেন? কাকডাকা শহরের ভোরে নেমে গেছে রাত্রির আধার। আলো প্রস্ফুটিত আকাশ আর নতুন দিনের সূচনা। প্রকৃতি জেগে উঠল নিস্তব্ধতায়। ইট পাথরের শহরে অনেক প্রাণও ইতিমধ্যে জেগে উঠেছে। বেরোতে হবে তাগিদে। শান্ত সকালে কাকের কোলাহল রাস্তার ধারে, গাছালিতে। ঘুম ঘুম নেত্র সমাজে মানব কর্ণকে মনে করায় দিনের নবীনতা। সোনালি রোদে ঝিকমিক চাঞ্চল্যতা, পাকপাখালি দুরন্তপনা উৎসাহের যোগান। মৃদু বৃষ্টি, শিশির ভেজা পথের ধার, সাত সকালের ফুলেদের স্নান। শহর যেন জাগে নবজীবনে।
ঘণ্টাখানেক পর পুরুষালী কণ্ঠ ভাসল বেঞ্চির অপর প্রান্ত থেকে। থাক, কান্দেন না। কান্দে কি করবেন কন? ওই যে চোখের পানি অপচয়, পানি শূন্যতে আবার মইরে টরে যাইতে পারেন, তখন আমি বাঁচাইয়াও বাঁচাইতে পারবো না। সান্ত্বনা দেওয়ার ধরন দেখে কান্নার মাঝেও হাসি পাচ্ছে। বর্ণ যথাসাধ্য চেষ্টা করছে নিজেকে সংযত রাখার। ক্ষণে ক্ষণে মেজাজ বিগড়ে থাপড় দিয়ে কান্না থামাতে ইচ্ছে করছে, কিন্তু অন্বেষার কান্নারত মুখ দেখে তার উল্টো হাসি পাচ্ছে। বিনা কারণে কেমন নির্দয়। এই স্বভাব থেকে ছাড়া পাওয়ার কোনো উপায় এখনো খুঁজে পায়নি। অন্বেষা এক দৃষ্টিতে চেয়ে প্রশ্ন করল। সান্ত্বনা দিলেন? বর্ণ মাথা চুলকে বলতে লাগলো, ওই চেষ্টা করলাম আর কি, ভাল লাগে নাই। অন্বেষা দীর্ঘশ্বাস ফেলে বলতে চেয়েও বলল না যে তার সান্ত্বনা দেওয়ার ধরন খুবই জঘন্য। সময় আনমনে অতিবাহিত হচ্ছে। নিশ্চুপ দুজনেই পা অনবরত নাড়িয়ে যাচ্ছে। বর্ণ ঠিক 16 মিনিট পর বর্ণ প্রশ্ন করল। আর কতক্ষণ কান্দার ইচ্ছে আছে? অন্বেষা সিক্ত চোখে চাইল। বর্ণ তাড়াহুড়ো করেই বলল, না মানে বাড়িতে গিয়ে ঘুমাইতাম আর কি। সহজে বোঝা যায় না তার মন। হঠাৎ করে দেয় সাহায্যের দান, আবারও কখনো গভীর খেয়ালি। ভাবতে বাধ্য হচ্ছে অন্বেষা এই ছেলেটার সাথে দেখা কি কাকতালীয় মাত্র? তার চোখে অজানা এক ভাষা, ক্ষুদ্র নয়নে কি যেন আছে। কখনো হাত বাড়িয়ে দেয়, আবার কখনো তাচ্ছিল্য করে। তার হাসিতে লুকানো এক গোপন কাহিনী। কখনো সে মেঘ, কখনো ঝলমলে জ্যোতি। অল্পক্ষণে কত কি ভেবে নিল অন্বেষা। মাথা ধোলায় অন্বেষা দুদিকে। কি সব ভাবছে সে? এই অসভ্য ইতর ছেলেকে নিয়ে কাব্য রচনা করে বসলো। হুট করে রাগ হলো অন্বেষা। সে কাঁদছে আর এই ছেলেটা কিনা নিজের ঘুম নিয়ে চিন্তিত। বলল, আপনাকে কেউ বলেছে বসে আমার কান্না দেখতে? চলে যান আপনি। বর্ণ উদাসীন গলায় আর মোড়া হয়ে বলতে লাগলো, ওই যে সিনেমায় দেখায় না, নায়ক নায়িকারে একলা ফেলায় যায় না, কি জানি কয়, দায়িত্ববোধ। ভাবলাম এই 7 সকালে বাংলা সিনেমার নায়ক হওয়ার বং ধরি। অন্বেষা মাথার উপর দিয়ে গেল বিধায় প্রশ্ন করল, কে নায়ক? আর আমি আপনার নায়িকা নাকি? ইস, সুরত দেখেছেন? আপনি হইবেন রানী খান, ভিলেন ভিলেন। অন্বেষা নিজের মুখে হাত বোলায়। আসলে কি সে রিনা খানের মতো দেখতে? তার চেহারা কি খলনায়িকার মতো তবদা খেয়ে রইল এরূপ মন্তব্যে? মানুষের এক কথায় বিশ্বাস করে নেওয়া স্বভাব। বাদ দেন, আপনার ডিপজলের চরিত্রে হ্যাপি মানাইব। অন্বেষা চোখ তুলে জানতে চায়, অপমান করছেন? এত বড় দামি সেরি কোনটা সম্মান আর কোনটা অপমান বুঝেন না? অন্বেষা নাক মুখ কুচকে জবাব দেয়, যান এখান থেকে। আপনি আমারে জান দেখেন কেন? অন্বেষা কানে হাত রেখে দুদিকে মাথা দোলায়। অসভ্য ছেলের কথাবার্তা শুনে মাথার কান দুটি গরম হয়ে যাচ্ছে। বর্ণ হাসতে হাসতে আবারও বলল, জিনি আসর করলো নাকি? চুপ, যা ভাগেন এখান থেকে বলছি। আপনি ভি চলেন, এক লোকে ভাইগে যায়। অন্বেষা বিকৃত মুখভঙ্গিতে বলল, ছি। দুইমুখী তর্কে শেষ হয় শান্তি চুক্তির মাধ্যমে। ততক্ষণে মায়ানগরী রৌদ্রোজ্জ্বল। অন্বেষা আর বর্ণ উভয়ে ফিরে গেছে যার যার নীড়ে। শীষ বাজাতে বাজাতে পকেটে হাত গুজে হাঁটছে বর্ণ। মনে মনে ভাবতে লাগলো আজ ঘুম কম হবে। সকাল সকাল রাস্তা ঝাড়ু দিচ্ছে পরিচ্ছন্ন কর্মীরা। একটু পরে জমজমাট হবে পুরান ঢাকার অলিগলি। হামি দিল কয়েকবার। চিন্তাহীন দুরন্ত পথিক সে। যেভাবে চালাচ্ছে জীবন সেভাবেই চলছে। চোখ দুটো লাল। সারা রাত জেগে কাজ করার ফলে আজকাল তাকে নেশাখোর ভাবতে শুরু করেছে লোকে। নির্দ্বিধায় হাঁটতে হাঁটতে 2-1 কদম পেছনে নেয় বর্ণ। উল্টো পথে হেঁটে দাঁড়ায় চালের দোকানের সামনে। মোখলেস সাহেব বসে আছেন দোকানের ক্যাশে। হাতের 10 আঙ্গুলের মধ্যে 8টি আঙ্গুলে রত্ন পাথরের আংটি, গলায় মোটা স্বর্ণের চেনটি বারবার টানছে হাত দিয়ে। সাদা ধবধবে পাঞ্জাবি পরিহিত পুরুষটির দিকে তেরছা চোখে চাইল বর্ণ। বিত্তবান লোক এই এলাকার, আর বর্ণের টাকার সাথে বিশেষ ধরনের অ্যালার্জি, শত্রুতা তার এবং তার ছেলের সঙ্গে। বর্ণ হাত রেখে ঝুঁকে আরামে দাঁড়ায়। উচ্চ গলায় বলে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো নেই? দিনকাল কেমন চলে? ভরকে উঠেন মোখলেস সাহেব। বুকে থুতু ছিটিয়ে নেন। ঘুরে তাকাতে দেখলেন উগ্র ছেলেটিকে। বখাটে ছেলের সাথে কোনো প্রকার কথা বলতে ইচ্ছুক নন তিনি। নিজের সম্মানে আঘাতপ্রাপ্ত হবেন। এলাকার কিছু মানুষের কাছে বর্ণ ভীষণ প্রিয়, আবার কিছু মানুষের কাছে নিকৃষ্ট। মিনমিনিয়ে গলায় সালামের জবাব নিয়ে বললেন, চলে ভালাই। না চললে কইবেন কিন্তু আমারে, ডাইলে দেমো। মোখলেস সাহেব আশ্চর্য হয়ে জানতে চান, মতলব? আরে তেল ঢালমো তেল, আপনার আর আপনার পোলার গাড়ির ইঞ্জিনে। দেখবেন দিনকাল চলবো না, দৌড় পারবো। মোখলেস সাহেব রাগী দৃষ্টিতে তাকায়। তার কথাগুলো পছন্দ হচ্ছে না। বর্ণ বুঝতে পারল তাতে তার বিশেষ কিছু যায় আসে না। তোয়াক্কা না করে আরেকটু ঝুঁকে ফিসফিস করে বলল, আপনার পোলা কিন্তু এলাকায় বহু তাফালিং করে, একবার যদি ধরি হাঁটলি পাসলি চটকাই দেমো।
থ্রেড দিতেছস বর্ণ? মোখলেস সাহেবের ক্ষিপ্ত কণ্ঠে আনন্দ বোধ করে বর্ণ। হেসে আরো রাগ বাড়ালো তার, বলল, হ তোরে এলাকা ছাড়া করতে আমার 1 মিনিটও সময় লাগবে না। দেখ খেলমু আমিও নিজের ব্যাটারে ভালো মতন বুঝাইয়েন। ওর কাছে টাকা জোর থাকলে বর্ণের শরীরে জোর আছে। এমন এমন জায়গায় মারমু, কোটি টাকা খরচ কইরা ভিড় রোগ সারাইতে পারবা না। বলেই আবার শীষ বাজাতে বাজাতে হাঁটতে শুরু করে। মুখ উপরের দিকে তুলতেই তারে মোড়ানো শহর চিরে দেখতে পেল ঝলমলে এক আকাশ। ডাক পড়ে কানে। হোটেল থেকে রহিম চাচা ডাকছেন। ডেকে ডেকে ক্লান্ত সে, কিছুটা অন্যমনস্ক ছিল বর্ণ। পিঠে চাপড় পড়তেই হুঁশ ফিরল। ধরে বেঁধে নিয়ে গেল তাকে, খুব অধিকার খাটিয়ে বলেছে, আজকা আমার হোটেলে নাস্তা করবি, আয়। মাং না খাইবেন নাকি? বর্ণ রহিম চাচার আবদারের বিপরীতে প্রশ্ন করে, আরে বেটা, আমার লগে কি তোর লেনদেনের সম্পর্ক? আয় আজকা গিয়ে বাজা পরোটা খামামু। কুত্তার পেটে বলে ঘি হজম হয় না? এই শালা, এগুলো কইতে নাই। আয় তো। আধপাকা পুরনো খাবারের হোটেল। রহিম চাচা বেশ যত্ন করে ডেকে এনে খাওয়াচ্ছেন বর্ণকে। এই ছেলেটিকে চেনেন, যখন সে হাফ প্যান্ট পরে এদিক ওদিক দৌড়ে বেড়াতো। মায়া হয় তার এই বিবর্ণ মুখ পানে চেয়ে। অপ্রয়োজনীয় বস্তুর মতো বড় হয়েছে এই প্রাঙ্গণে, বড্ড অবহেলায়। তবে নেই বিন্দু পরিমাণ খেদ। জুনায়েদ চাচা বুঝানোর ভঙ্গিতে বললেন, বর্ণরে এমনি আর কতদিন চলব? পড়ালেখাটা ছাইরা দিলি, কাম করস, কিন্তু যে টাকা পাস টাকায় পেট চললেও জীবন চলব। বর্ণ রুটি মুখে পুরে অস্পষ্ট গলায় বলতে লাগলো, এখন কি রুটির লোকে তোমার জ্ঞানও গিলতে হইব নেই? জ্ঞান দিতেছি না বেটা। জ্ঞানে দিতেছ চাচা। মাইসে মাসির দরদ বেশি। আমার পেটেও চলে আর জিন্দিগিও চলে। তোর লাইগে যে আমার মায়া হয়। আমার মায়ায় পড়লে বিশাল লস চাচা। সামনে কি করবি? যা এখন করতেছি, খামু দামু ঘুমো ফিরবো, ঘুমানোর সময় ঘুমামু যামু। বিয়ে শাদী? মাইয়া মানুষের ক্যাসাল দুনিয়ার সবচেয়ে বড় ক্যাসাল। আমি এইসবে নাইকা। 2 দিন যাবৎ শরীরে পানি পড়ে না বর্ণের। আজ দরকার হলে বুড়িগঙ্গায় গিয়ে ডুব দিবে, তারপরও গোসল করা প্রয়োজন। এমন এক বাড়িতে থাকে যেখানে 2 দিন পর পর পানির নল নষ্ট হয়, নয়তো পানির সাপ্লাই বন্ধ হয়ে যায়। মালিকের কাছে বলতে গেলে সে খোটা দেয় ভাড়া নেই। আলাদা রকমের কোনো ঝামেলায় পড়তে চায় না বর্ণ। ঘরে ঢুকেই দেখলো তার সাথে থাকা বাকি 3 জন ছেলে নেই। 3 জন নিম্নবিত্ত পরিবারের ছেলেদের সাথে এখানটায় থাকে বর্ণ। তাদের কাজের প্রতি অন্য আসক্তি আর বিরক্তি। অনেক টাকা কামিয়ে বড়লোক হওয়ার চেতনায় ভরপুর। রাতে ঘুমিয়ে ঘুমিয়ে আলিশান বাড়ির স্বপ্ন দেখে, অথচ বাড়ির ইট কেনার মতো টাকা উপার্জন করে না। এত বছর খাটুনি করে কোনো লভ্যাংশ দেখতে পায়নি, তারপরেও স্বপ্নে কোনো ত্রুটি নেই। বর্ণ একাকী বলে ওঠে, গেছে ছালাটা কামলা দিতে চা ফকির চাও, সোনার পালঙ্কে ঘুমাইতে চায়। দুপুর গড়িয়ে বিকেলের প্রারম্ভ। ঘুমিয়ে স্বপ্ন দেখছে বর্ণ। এক ঝড়ের সন্ধ্যায় বুড়িগঙ্গার বুকে খোলা নৌকার ছাদে সমগ্র দেহ ভার ছেড়ে চোখ রাঙাচ্ছে বিদ্যুতের খেলা দেখানো আকাশকে। ভয় নেই অন্তরে, নেই কোনো কম্পন অঙ্গে। বুক পেতে ডাকছে, আয় পারলে ধ্বংস কর। ঘুমের মাঝেও এই বাক্যটি বিড়বিড় করে। বাউন্ডুলে এ জীবনে ঘুরছে শুধু এদিক ওদিক, উদ্দেশ্য আর লক্ষ্যবিহীন। ভবঘুরে আত্মা প্রাণ বাস করে এই অর্ধ ভগ্ন অলিগলিতে। শেষ যাত্রা এখান থেকে বেরোবে। এক ঝাপটা এলো পশলা বৃষ্টি। নৌকাটা ঢেউয়ের সাথে নড়ে চড়ে ডুবে যাবে বোধ হয়। না, ডুবলো না, উল্টো ডুবে যাওয়ার ভয় দেখিয়ে ফিরিয়ে দিল বর্ণ। ঘুমের মাঝে হাসলো। পূর্ণ ঘুমে বিড়বিড় করে, বুড়িগঙ্গার গর্ভে জন্ম আমার, এই গর্ভে ডুবে মারার ভয় দেখাস? কইয়া দিস ভয় রে, বর্ণ সাঁতার জানে। স্বপ্নের ব্যাঘাত ঘটে আঘাতে, যেন বাজ পড়ল মাথায় নয় শরীরে। কেঁপে ওঠে বর্ণ, ধরফড়িয়ে ওঠে ঘুম থেকে। চোখ খুলতে দেখতে পেল জনিকে, হাতে হকি স্টিক। বর্ণের ডান বাহুতে এই হকি স্টিক দিয়ে আঘাত করেছে সে। বর্ণর কপালে রক ফুলে উঠল। গর্জনের সুরে গালি দিয়ে উঠে দাঁড়াতেই কপালে আরো এক দফা আঘাত পড়ে। গড়গড় করে রক্ত গড়ায় সঙ্গে সঙ্গে। বর্ণ প্রতিক্রিয়া শূন্য রইল কিছুক্ষণ। কপালের রক্ত চোখের পাপড়ি হয়ে চুয়ে চুয়ে পড়ছে। রাগের বশে শরীরের শক্তি সংবরণ হয়। সঙ্গে সঙ্গে গলা চেপে ধরল জনির। অকথ্য ভাষায় গালি দিয়ে বলল, তেজ বাড়ছে, তেজ ছুটেবার জানি আমি। জনি দমে যায়নি। অতিরিক্ত শক্তি প্রয়োগ করে গলা চেপে রাখা হলেও হাত চলছে। হাত দিয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলল আধো আধো কণ্ঠে, আমার আব্বা জানরে থ্রেট দেশ? তোর কলজার পাটা এত বড় হইয়া গেছে, আমারে মারবি? তুই শুরু করবার আগে আমি করলাম, আয়। বর্ণের শক্ত হাতের রগ ফুটে উঠেছে এক হাতে। জনির গলা চেপে আকস্মিক হেসে উঠল। নত মাথা দুলিয়ে হাসছে, বলল, তোরে মারুম, আয় মারি।
এক হাতে জনির চুল ধরে অন্য হাতে হকি স্টিক তুলল বর্ণ। কোনরূপ মায়া দয়া না করে টেনে নিয়ে বেরিয়ে গেল বাড়ির বাইরে। এক এলাকার প্রত্যেকে চেয়ে আছে তাদের দিকে। কেউ কেউ ছাড়ানোর চেষ্টা করতে এলো বর্ণের বিধ্বংসী রূপে কদম পেছায়। তারা জানে এই দ্বন্দ্ব শেষ হবার নয়, তবে আজ জল গড়িয়েছে অনেক দূর। জনিকে টেনে মোকলেস সাহেবের দোকানের সামনে এনে ফেললো। হাতের উল্টো পিঠে কপালে রক্ত মুছে চিৎকার করে বলল, আপনার চোখের সামনে আপনার পোলারে মারুম, চোখ মেলায় দেখেন। মোকলেস সাহেবের আত্মা শুকিয়ে গেল। পাগলের মতো এগিয়ে গেলেন। বারংবার না করেছেন এই ছেলেটার সাথে না লাগতে। কি এমন গরম তার কে জানে। জাহির করতে গিয়ে উল্টো নিজের বিপদ। জনিকে জমিনে ফেলে হাতে পায়ে আঘাত করলো বর্ণ। বিভৎস হিংস্রতা ফুটে উঠেছে মুখশ্রীতে। রক্তপিপাসু নরপশু ভর করেছে যেন। লোকজন জড়ো হয়েছে ইতিমধ্যে। মাঝে মধ্যে এই রূপ দেখা মেলে ছন্ন ছাড়াই নিষ্প্রাপ প্রাণের মাঝে। জানে সমগ্র মহল্লাবাসী। হাত জোর করছেন মোকলেস সাহেব। নিজের মনে রাগ ঝেড়ে তবেই শান্ত হলো বর্ণ। হাতের হকি স্টিক ফেলে চারিদিকে তামাশা দেখা মানুষের দিকে চেয়ে বলল, সাব্বির ছেলেটা বর্ণের চরম ভক্ত। বিনা কারণে বড় ভাইয়ের মতোই ভালোবাসে। তার পিছু পিছু ঘুরে হাফ ফুট ছেলেটা। বয়সের তুলনায় উচ্চতা কম, অনেকটাই কম বর্ণ হতে। অথচ ভালোবাসার জোরে বর্ণকে জোর করে নিয়ে যাচ্ছে ফার্মেসিতে। অতিরিক্ত রক্ত ঝরছে তার কপাল হতে। এসব দেখে হয়রান সাব্বির। ভাই ভাই বলে কাকুতি মিনতি করে অবশেষে রাজি করে ব্যান্ডেজ করার জন্য। বর্ণ তার মুখের দিকে চেয়ে বারবার না করে শেষ পর্যন্ত রাজি হয়। বয়স আর উচ্চতার ব্যবধানকে বুড়ো আঙ্গুল দেখানোর চেষ্টা না বলা সত্ত্বেও বর্ণকে ধরে নিয়ে গেল ফার্মেসিতে। বর্ণ বলে চলেছে বারবার, আরে বেটা ঠিক আছে আমি, কে শুনে কার কথা। বাড়ি থেকে ফার্মেসির দূরত্ব অনেকটা দূরে। সকাল থেকে কান্না আর নির্ঘুম এক রাত কাটিয়ে পরিশ্রান্ত অন্বেষা। মাথা ব্যথার ট্যাবলেট প্রয়োজন। শুক্রবার হতে অফিস বন্ধ, তবে রাতে এত রান্না করতে হবে, সেটা কি আর বন্ধ করা যায়? আজকাল আপনার আর আমার কাকতালীয় দেখাগুলো আসলেই ভীষণ কাকতালীয়। কপালের ক্ষত লেগে থাকা রক্ত তুলো দিয়ে পরিষ্কার করা হচ্ছিল। এরপর ব্যান্ডেজ করা হবে। সংসেজে বসে থাকা বর্ণের কর্ণে মেলি কণ্ঠস্বর পৌঁছায়। নড়চড় হলো দেহে। মাথা ঘুরিয়ে চাইল স্বয়ং অন্বেষা দাঁড়িয়ে। অন্বেষার সামনে এসে দাঁড়িয়ে বুকে হাত বেঁধে প্রশ্ন করল, এত ব্যথা পেলেন কি করে? নিশ্চয়ই মারামারি করেছেন। লোকটা ব্যান্ডেজের নামে ব্যথা দিচ্ছে। বিরক্তির উচ্চারণ করে চোখ দিয়ে শাসালো তাকে। যিনি ব্যান্ডেজ করছেন তিনি এবারে হাতের গতি কমিয়ে নেন। বর্ণ ঘাড়ে হাত ঘষে বলল, যত না মার খাইছি এর চেয়েও বেশি দিয়ে আইছি। দোকানে উপস্থিত আরো এক লোকের কাছে নাপা ট্যাবলেটের একটা প্যাকেট চেয়ে অন্বেষা ব্যাগ থেকে টাকা বের করতে করতে বলল, কি লাভ এসব করে? কলিজার মধ্যে ঠান্ডা ঠান্ডা লাগে। অন্বেষা ব্যঙ্গ করে বলে উঠল। আর কপালে ব্যথা? বর্ণ গুরুত্ব দিল না। কথার পিঠে উল্টো প্রশ্ন করল, আপনি এখানে কি করেন? মাথা ব্যথার ঔষধ নিতে এলাম। আর আপনার দর্শন এখানে? আরো একবার। আপনি আমার কপালে শনির দশা মতো লাগাইয়া আছেন, সুইটার নাম গন্ধ নাই। অন্বেষা মুখ বাঁকিয়ে বলল, ঠিক আপনিও? বেপাত্তা সব, মাখে না এতে কিছুই। কথা আসে কানে বাজে, এরপর হুট করে অন্য কানের সাহায্যে বেরিয়ে যায়। ব্যথা অনুভব হলেও মুখমণ্ডলের সমিত প্রতিক্রিয়া দমে যায়। সাব্বিরকে কিছুটা চিন্তিত দেখালো। সর্বপ্রথম এই চিন্তার রেখায় নেত্রপাত করেছে অন্বেষা। কি মনে করে যেন দাঁড়িয়ে আছে। নিজের কাজ শেষেও ব্যান্ডেজ করা দেখছে না কোনো শিল্পকর্ম। নজর ঘুরে সাব্বিরের সাথে চোখাচোখি হলে ভ্রু উঁচিয়ে জানতে চায় কি। সাব্বির কয়েকবার পকেটে হাত রাখলো। কপালের ভাঁজ আরও গাঢ় হয়। অন্বেষা ইশারা করে বলল তার সাথে আসতে। কিছুটা দূরত্বে বর্ণের দৃষ্টির আড়ালে এসে জিজ্ঞাসা করল, ফ্যানের নিচে দাঁড়িয়ে ঘামছো কেন? পরনে বিধ্বস্ত শার্ট আর 3/4 প্যান্ট। মুখও জীর্ণ শীর্ণ। হাত দিয়ে ঘষে ঘষে কপালের ঘাম মুছে বলল, আপা ভাইজানরে লৌহপাড়ার ফার্মেসিতে আনছি। এখন পকেটে হাত দিয়ে দেখি 10 টাকার পুরানো নোট। ব্যান্ডেজ আর ওষুধের টাকা নেই। অন্বেষা শুনলো এবং বুঝলো। প্রশ্ন করল, তোমার ভাইয়ের কাছে নেই? না ভাইজান, মানিব্যাগ আনি নাই। বয়স অন্বেষার থেকে কম হবে সাব্বিরের। কাঁধে হাত রেখে হাসি মুখে বলল, আমি সাহায্য করব? সাব্বির ভ্রু উঁচু করে প্রশ্ন করে, আপনি টাকা নিবেন না? না আপা, ভাই চেতব। ভাইকে জানানো লাগবে না, এটা তোমার আর আমার মধ্যকার কথা। টাকা দিচ্ছি, তার চোখের আড়ালে ফুরুত করে বিল দিয়ে এসো যাও। না আপা। এই চুপ থাকো তো, বড়দের মুখে মুখে কথা বলবে না। বলেই টাকা বের করে দিল অন্বেষা। মাসের শেষ, হাতে বাকি ছিল 200 টাকা। এর মধ্যে 100 টাকা সাব্বিরকে দিয়ে ভাবতে লাগলো আর 3 দিন কি করে চলবে বাকি 100 টাকায়। সাব্বির টাকা পরিশোধ করে বেঁচে যাওয়া 10 টাকা এনে সাধলো অন্বেষাকে। দেখে অন্বেষা হেসে উঠে বাহিরে হাত বাড়িয়ে দেখালো আর বলল,
ওই দেখো ঝালমুড়ি বিক্রি করছে, 10 টাকার ঝালমুড়ি কিনে 2 ভাই মিলে খেতে খেতে বাড়ি যাও, আমি আসি। ধর কাটা মুরগির মতো ছটফট করতেছে, দম ফুরাইবার নাকি আর কয়েকক্ষণ, তারপরও শরীরে বিন্দাস তেজ। কথাটা বলেই হাসি মুখে কনস্টেবলের দিকে হাত এগিয়ে দেয়। হ্যান্ডকাফ সাদরে গ্রহণ করলো মুখলেস সাহেবের দিকে ব্যঙ্গাত্মক হাসি দিয়ে। কথার অর্থ তাকে ধরতে আসা পুলিশের কাছে বোধগম্য না হলেও মুখলেস সাহেব ঠিকই বুঝেছেন। ছেলে হাসপাতালে ভর্তি, বেধড়ক মেরেছে তাকে, পাঁজরের নিচের দিকের হাড় মুচকে গেছে কিছুটা। সেই প্রতিশোধ নিতেই পুলিশ ধরানো হলো বর্ণকে। দুহাতে হ্যান্ডকাপ পরে দরজা দিয়ে বেরিয়ে যেতে যেতে বর্ণ কনস্টেবলকে প্রশ্ন করে, আমি যদি পাল্টা মামলা দেই তাহলে কেমন হইব চাচা? কনস্টেবল বুঝলো না, প্রশ্ন করলো, কি? হের প্রতি আমারে আগে মারছে, এই দেখেন কপালে ব্যান্ডেজ, আমি কি মামলা দিতে পারমু? তুমি কি হাসপাতালে ভর্তি? যা শালা, আগে কইলে ভর্তি হয়ে যাইতাম। রাগী দৃষ্টি ছুড়েন কনস্টেবল। বর্ণের তরফ থেকে পেল এক গাল হাসি। পুলিশের গাড়িতে তুলে নেওয়া হয় তাকে। বর্ণ চেঁচায় আর বলল, মোকলেস মাতাব্বর, এইসব বাকি কিন্তু। গাড়ি চলছে। বর্ণ মাথা এলিয়ে ভাবতে লাগলো। হুট করে মাথার ব্যান্ডেজের কথা মনে পড়ে। ভাবলো এই ব্যান্ডেজের ওষুধের টাকা কে দিল? সাব্বিরের কাছে কোনোদিনও 5 টাকার বেশি থাকে না। তাহলে কনস্টেবল তখন বলে ওঠে, এই পোলা, পা ঠিক কইরা বউ, তোমার বাপের বাড়ি না, এটা পুলিশের গাড়ি। আমার বাপের কোনো বাড়ি নাই। ভালো কথা। জীবনে প্রথমবারের মতো জেলে যাইতেছি। কি কি আছে জেলের ভেতরে কইতে পারেন? ফ্যান ফ্যান আছে তো? খাওয়ান পানির কি ব্যবস্থা? আমি মোটা তো সব সারা ঘুমাইতে পারি না, কিন্তু একটু দেখ খেলিয়েন। কনস্টেবল শাসানোর ভঙ্গিতে বলে উঠলেন, মা বাড়ির আবদার পাইছনি? আমার তো মামার বাড়িও নাইকা, আপনি হইবেন মামা? এক থাপ্পড় দাঁত ফালাইয়া দিব তোমার। আমার দাঁতের লোকে আপনার কি দুশ্মনী? এই ছ্যামরা, একদম চুপ। গুলি দেখছস? একদম উড়িয়াইয়া দিমু বেশি কথা কইলে। গুলি খেলে মানুষ মরে? তোর কি মরার ডর ভয় নাই রে? থাকলে আপনার লোকে ঠাট্টা করি। আপনার বেতন কত? জেনে কি করবি? পুলিশে জয়েন দিতাম। কনস্টেবল হেসে বললেন, পুলিশের জুতা পরিষ্কার করার চাকরিও পাবি না। আমি তো ওইটা করবো না। আমি পুলিশ হইলে আপনার জুতা পরিষ্কার করার কাম দেবো না। যেন রসিকতা করছে। আরেক দফা চটে গেলেন কনস্টেবল। পায়ে আঘাত করলেন হাতের লাঠি দিয়ে। বেশি কথার ফল রূপে দিয়েছেন। বর্ণ চেয়ে রইল, রহস্যময় হাসলো। অনেক সময় বাদে কনস্টেবলের মনোযোগ আবার হরণ করে রাশভারী গলায় বলল, আমি এমন আঘাতেও বরং শান্তি পাই। 3 দিন বর্ণকে লাইব্রেরিতে না পেয়ে অবাক। প্রায় অন্বেষা নিয়ম মাফিক আসতো সে এখানে, কিন্তু বিগত 3 দিন যাবত আসেনি। যতক্ষণ লাইব্রেরিতে থেকেছে অন্বেষা খুঁজেছে তাকে। অদ্ভুত রকমের লোকটা হারিয়ে গেল কোথায়, সেই চিন্তা ভর করলো। সাথে সাথে যোগ হয় আরও একটা চিন্তা। সেদিন আঘাতপ্রাপ্ত ছিল, কোনো সমস্যা হলো না তো? আবার উতলা হলো অন্বেষা। হুটহাট মাথায় এমন ভূত চাপে। এখন ইচ্ছে হচ্ছে সেই ফার্মেসির দ্বারে গিয়ে দাঁড়াতে। সেখানে পাবে নিশ্চয়তা কি? আবার মনে হলো পেতেও পারে। আরেক মন বলছে সেখানে গেলে অফিসে কে যাবে? তবে তাদের সাক্ষাৎগুলো কিন্তু কাকতালীয়। এবার যে হবে না নিশ্চয়তা কি? তখনই ফোন বাজে। কম দামি স্মার্টফোনের কাচের অবস্থা নাজেহাল, তারপরও চালিয়ে নেওয়ার মতো চলছে। বস ফোন করেছে। ফোন রিসিভ করতে রাগারাগি শুরু করলো। কাজ তার কখনোই পছন্দ হয় না। নিজের ভুলগুলো চাপিয়ে দেয় কর্মচারীর উপর। কেনা দাসদাসী রেখেছে সে। অন্বেষা আসছি বলে ফোন রেখে দিল। কয়েকবার চেয়ে দেখেছে, না আসেনি বখাটেটা। অন্বেষাকে বেরিয়ে যেতে দেখে ঝুমা বলে উঠল, ওকে যেই করে হোক আমাদের ফ্ল্যাট থেকে বের করতে হবে। বস্তিটা সারাদিন বস্তিগিরি করে। রুম্পা ভাবনা চিন্তা করলো কিছুক্ষণ, জবাবে বলল, কি চাকরি করে জানিস? যতটুকু জানি রিসেপশনের কাজ করে। আচ্ছা আচ্ছা। তুই কি ওর চাকরি ছাড়ানোর চিন্তায় আছিস? এমনই কিছু। আমরা মনে হয় না এই কাজটা করতে পারবো। এর চেয়ে ভালো বাড়িওয়ালার ছেলে কাছে কেলেঙ্কারি হলে এমনিতে ওকে লাথি দিয়ে বের করবে। রুম্পা উৎসাহী গলায় জানতে চাইলো, ওই ছেলের কথা বলছিস? সেদিন দেখিসনি দুজনের কি ভাব? বিরিয়ানি খাওয়ানো হচ্ছিল লাইব্রেরিতে বসে।
হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।